বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আহ্বান, ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলা, গাজীপুরে বিশাল বিক্ষোভ সমাবেশ। ধানমন্ডি ৩২-এ ভাঙচুর নিয়ে যা বললেন সোহেল তাজ। ভারত থেকে কিভাবে দল চালাচ্ছেন আওয়ামী লীগ নেতারা, এবং সর্বশেষ জানাবো প্রবাসীদের হুঁশিয়ারি, ৬ দাবি আদায় না হলে রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আহ্বান, ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলা, গাজীপুরে বিশাল বিক্ষোভ সমাবেশ। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে শুক্রবার রাতে হামলার শিকার হন বেশ কয়েকজন শিক্ষার্থী, যার প্রতিবাদে এবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সরকার পতনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জানা গেছে, আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালানোর সময় তাদের ওপর হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ধানমন্ডি ৩২-এর ভাঙচুর নিয়ে যা বললেন সোহেল তাজ। ধানমন্ডি ৩২-এর শেখ মুজিবুর রহমানের বাড়িতে গত ৫ই ফেব্রুয়ারি বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে। প্রথমে আগুন লাগিয়ে এরপর তা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। একে আওয়ামী লীগের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনের রাজনীতি নির্মম পরিণতি হিসেবে দেখছেন দলটির সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সম্প্রতি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান। হত্যা, গুম, নির্যাতন, দুর্নীতি, ভোটাধিকার হরণ সহ বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন তিনি। তার অভিমত, আওয়ামী লীগ জনরোষে পড়ার পরও শোধরায়নি, তারই পরিণতি ধানমন্ডি ৩২-এ ভাঙচুর। তিনি সে ভাঙচুরের খবরের স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে লেখেন, কি নির্মম পরিণতি, ১৫ বছরের হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস, ভোট অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, লাখ লাখ কোটি টাকা অর্থ পাচার এবং জুলাই আগস্ট গণহত্যা করে আত্মোপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা না করে ক্ষমা না চেয়ে আবার বিদেশে বসে এখন আন্দোলনের ডাক দিলে আর কি পরিণতি হতে পারে। পোস্টটি কাদের উদ্দেশ্য করেছেন তা জানিয়ে তিনি লেখেন, গণহত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী, চোর মাফিয়াদের সমর্থনকারী, ব্রেন ওয়াশড নব্য কাওয়া বডি লীগ এর চামচাদের দৃষ্টি আকর্ষণ করছে। তিনি আরও লেখেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই, আমি আপনাদের চিনি। ভারত থেকে কিভাবে দল চালাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী নানা দলীয় কর্মসূচির ঘোষণা করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। বাংলাদেশে গত ৫ই আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতা ভারতে অবস্থান করছেন, তবে দলটির নেতারা বিষয়টিকে সাময়িকভাবে আত্মগোপনে থাকা হিসেবেই দেখছেন। অন্যদিকে দলটির প্রধান শেখ হাসিনাও অবস্থান করেছেন ভারতে, ফলে কার্যত ভারতে বসে আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন। সেজন্যই বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের যে কর্মীরা এখনো রয়ে গেছেন তাদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করে যাচ্ছেন বলে জানালেন দলটির কয়েকজন নেতা। কতজন আওয়ামী লীগ নেতা ভারতে রয়েছেন, কিভাবে তারা যোগাযোগ করছে নিজেদের মধ্যে, সংবাদ মাধ্যম বিবিসি বাংলা এসব প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল কয়েকজন আওয়ামী লীগ নেতার কাছে। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ ভারতে পালিয়ে চলে আসেন। এটা এখন একটা ওপেন সিক্রেট, অর্থাৎ সবারই জানা, অথচ কেউ তা খোলাখুলি বলেন না। দলের যুগ্ম সম্পাদক আফামা বাহাউদ্দিন নাজিম বলছিলেন, এটাকে ঠিক পালিয়ে আসা বলা যায় না, কৌশলগত কারণে সাময়িকভাবে আমরা আত্মগোপন করে আছি। তিনি বলেন, এই অশুভ শক্তির একমাত্র লক্ষ্য তো আসলে আওয়ামী লীগ, মুক্তচিন্তে বিশ্বাসী মানুষ এবং ধর্মীয় সংখ্যালঘুদের আক্রমণ করে নিঃশেষ করে দেশ ত্যাগ করানো। আওয়ামী লীগের যেসব নেতারা ভারতে অবস্থান করছেন তাদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গে আছেন। কলকাতায় এবং তার পার্শ্ববর্তী এলাকা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, কেউ দিল্লিতে, কেউ আবার ত্রিপুরায় বাসা ভাড়া নিয়ে থাকছেন বলে বিবিসি বাংলা জানতে পেরেছে। তবে ইউরোপ সহ অন্যান্য দেশেও আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ অবস্থান করছেন। এদের মধ্যে ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরে চলে এসেছেন ভারতে, কেউ আবার কয়েক মাস পরে এসেছেন। বিভিন্ন সূত্র থেকে বিবিসি বাংলা জানতে পেরেছে যে প্রথম সারির বা ক্যাটাগরি ১ নেতাদের মধ্যে অন্তত ২০০ জন পশ্চিমবঙ্গে বাস করছেন। এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল এবং সাবেক সরকারের শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা, তেমনই আছেন প্রায় ৭০ জন সংসদ সদস্য। বাকিদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার, পুলিশের সিনিয়র কর্মকর্তা, আওয়ামী লীগের অনেক জেলা সভাপতি, সম্পাদকরা, জেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলির শীর্ষ নেতারা। এদের বেশিরভাগই নেতা, নেত্রী এবং নারী কর্মীরা খুবই কম আছেন এখানে। আবার অধিকাংশরই পরিবার এখানে নেই। বিবিসি বাংলাকে বলছিলেন এক নেতা। পশ্চিমবঙ্গ ক্যাটাগরি ১ নেতা এবং সরকার
সরকারি কর্মকর্তারা ছাড়াও উপজেলা স্তরের সভাপতি, সম্পাদক, জুনিয়র এবং কম গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতাদের সংখ্যাটা প্রায় 1000-এর কাছাকাছি বলে জানা যাচ্ছে। ভারতের বাইরে ইউরোপ সহ বিশ্বের নানা দেশেই আওয়ামী লীগ নেতা নেত্রীরা আছেন। শেখ হাসিনা সরকারের পতনের পরে কে কিভাবে বাংলাদেশ ছেড়েছে তা ব্যক্তিগত আলাপচারিতায় বিবিসির কাছে উল্লেখ করেছেন কয়েকজন আওয়ামী লীগ নেতা। তবে তারা সেই যাত্রাপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি। তবে ভারতীয় নিরাপত্তা এজেন্সি ও গোয়েন্দা সূত্রগুলোর কাছ থেকে বিবিসি আগেই জানতে পেরেছিল যে মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের সীমান্ত দিয়ে 5ই আগস্টের পরের কয়েকদিন আগে আওয়ামী লীগ নেতা ভারতে এসেছিলেন। পেট্রোপোল, বেনাপোলের মতো দক্ষিণবঙ্গের সীমান্ত চেকপোস্টগুলো কিছুটা এড়িয়ে চলা হয়েছে, কারণ ওই সীমান্তগুলো খুবই জনপ্রিয় এবং বহু মানুষের যাতায়াত থাকে সেগুলোতে। আওয়ামী লীগ নেতা সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, আগস্টের 5 তারিখের পরে আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাই, ফোনও বন্ধ করে দিয়েছিলাম। তবে আমি দেশে ছিলাম। অক্টোবর মাসে আমি দেশ ছাড়ি। ঠিক কোন সীমান্ত নিয়ে আমি বেরিয়েছি সেটা বলবো না, কিন্তু পাহাড় জঙ্গলের মধ্য দিয়ে ভীষণ কষ্টকর পথ পাড়ি দিতে হয়েছে আমাকে। কয়েকটা শহর ঘুরে বর্তমান স্থানে রয়েছি আমি। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম অবশ্যই আগস্টের 10 তারিখে দেশ ছেড়েছেন। তার আগে কয়েকটা দিন তিনি দেশে আত্মগোপন করেছিলেন। তার কথায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভারতে আসতে সর্বোচ্চ কত সময় লাগতে পারে? 8-9 ঘন্টা। আমার সময় লেগেছে 2 দিন। 10 তারিখ রওনা হয়ে আমি সীমান্ত পেরোই 11 তারিখ। খুব গোপনে সীমান্তের কাছাকাছি পৌঁছই আমি। তবে যেখানে আমাকে কেউ চিনে ফেলতে পারে এই আশঙ্কা তৈরি হওয়ার জন্য এক সীমান্তে যেতে হয়। এই ভয়ও ছিল যে ভারতীয় সীমান্তরক্ষীরা তো আমাকে চেনে না, কাঁটাতারের বেড়া পেরোনোর সময় যদি গুলি চালিয়ে দেয়। এভাবে নানা সময় আওয়ামী লীগ নেতারা ভারতে বা অন্য কোনো দেশে আত্মগোপন করে রয়েছে। পঙ্কজ নাথ বলেন, ইতোমধ্যে আমার মাতৃবিয়োগ হয়েছে ডিসেম্বরে। সারা জীবনের আক্ষেপ থেকে গেল যে দেশে গিয়ে মায়ের মুখাগ্নি করতে পারলাম না। আত্মগোপন করে থাকা অবস্থাতেই আমাকে মায়ের শ্রাদ্ধ শান্তি করতে হলো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দিল্লিতে আছেন। 5ই আগস্ট থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান তাদের নিয়ে দিল্লির উপকণ্ঠে হিন্টন বিমানঘাঁটিতে পৌঁছিয়ে দেয়। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সবসময় একটা অভিযোগ উঠে এসেছে, তার সঙ্গে ভারতের বিশেষ সখ্যতা থেকেছে। তাই তিনি দেশ ত্যাগের পরে যে প্রথমে ভারতে আসবেন এটা কিছুটা স্বাভাবিক। তবে অন্য কোনো দেশে যে তিনি যাবেন না, দিল্লিতেই থেকে যাবেন আপাতত, এটা অনেকে আন্দাজ করেননি হয়তো। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, নেত্রী নিরুপায় হয়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন। একটা চক্রান্তকারী অশুভ শক্তি তাকে ভারতে যেতে বাধ্য করে। আবার ভারতই আমাদের নিকটতম প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র। খুব কম সময় আমাদের দেশ থেকে এখানে এসে বসবাস করা যায়। তিনি বলেন, তবে এই তো প্রথমবার নয়। সে মুক্তিযুদ্ধের সময় তো লাখ লাখ মানুষ আমাদের দেশ থেকে ভারত চলে এসেছিল উদ্বাস্ত হয়ে। দীর্ঘদিন তাদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা সবকিছুরই ব্যবস্থা করেছিল এই দেশ। তাই রাজনৈতিক কারণে দেশ ছাড়তে হলে ভারত স্বাভাবিকভাবেই প্রথম পছন্দ, সেটা যে কোনো দলের জন্যই প্রযোজ্য। ভারত এবং অন্যান্য দেশে যেসব আওয়ামী লীগ নেতারা আত্মগোপন করে আছেন তাদের মূল যোগাযোগের মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো নানা ডিজিটাল মাধ্যম। তবে যারা কলকাতা বা পার্শ্ববর্তী এলাকায় আছে নিয়মিতই তাদের দেখা সাক্ষাৎ হয়, একে অন্যকে বাসায় যান। আর সারা বিশ্বে এবং বাংলাদেশে